কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A1 পেপারটি তোমরা যারা চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা একটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি ছিল, দেখো, বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। দেখো, তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। তোমাদের কোশ্চেনটি ছিল, বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি দেখে নাও। অ্যান্সারে বলা হয়েছে, শশাঙ্কের মৃত্যুর পরে 100 বছর বাংলায় অরাজকতা চলেছিল। বহিঃশত্রুর বারবার আক্রমণের ফলে বাংলায় রাজতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সংস্কৃতে এইরূপ অরাজকতার নাম মাৎস্য নয়। এই অরাজকতায় 100 বছর চলার পর এই থেকে মুক্তি লাভের জন্য দেশের প্রবীণ নেতাগণ স্থির করলেন যে পরস্পর বিবাদ ভুলে একজনকে রাজপথে নির্বাচিত করবেন এবং সকলেই স্বেচ্ছায় তার প্রভুত্ব স্বীকার করবেন। দেশের জনগণ আনন্দের সঙ্গে সেই মত সমর্থন করে। সকলেই একমত হয়ে গোপাল নামক এক ব্যক্তিকে রাজার বাংলার রাজপদে বসানো হয়। 8ম শতকের মাঝামাঝি কোনো এক সময় গোপাল দেব পাল বংশের প্রতিষ্ঠা করেন। প্রায় 400 বছর এই রাজবংশ রাজত্ব করে। এই পাল রাজাদের আদি নিবাস ছিল বরেন্দ্রভূমি। গোপাল বরেন্দ্র ও বঙ্গে রাজা হয়ে যথেচ্ছাচারী সামন্তদের শায়েস্তা করেন এবং বহু সামন্তদের সহায়তায় সারা বাংলাদেশে নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা করেন। গোপালের বংশ পরিচয় সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। গোপাল ও তার বংশধরগণ সকলেই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। গোপালের রাজ্যকাল সম্বন্ধে নিশ্চিত কিছু জানা যায় না। তারানাথের মতে এবং আর্য মূলকল্প অনুসারে গোপাল বঙ্গে 27 বছর রাজত্ব করেন। 80 বছর বয়সে তিনি মারা যান। এগুলি সবই অনুমান নির্ভর, এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। পরবর্তী পয়েন্ট দেখো, বলা হয়েছে ধর্মপাল। গোপালের মৃত্যুর পর 700 অব্দে তার পুত্র ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন। ধর্মপাল ছিলেন বীর ও সাহসী রাজনীতি কুশল এবং পাল রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তার পিতার সুশাসনের ফলে বাংলাদেশের শক্তি ও সমৃদ্ধি অনেকটা বৃদ্ধি পেয়েছিল। তাই তিনি প্রথম থেকেই আর্যাবর্তে এক সাম্রাজ্য স্থাপনের কল্পনায় মেতে ওঠেন। তিনি তার বিজয় বাহিনী নিয়ে দিক দিগন্তে বঙ্গের প্রতিপত্তি বিস্তার করেন। সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে উত্তর ভারতের আধিপত্য নিয়ে গুর্জর, প্রতিহার রাষ্ট্রকূট ও পাল বংশের মধ্যে তুমুল সংগ্রাম হয়। প্রতিহার বংশের বৎসরাজের কাছে ও রাষ্ট্রকূট রাজা ধ্রুবর কাছে ধর্মপাল পরাজিত হন। কিন্তু একথা স্বীকার করতেই হবে, ধর্মপালের বাহুবলে বাংলাদেশের যেরূপ গুরুতর রাজনৈতিক পরিবর্তন হয়েছিল সচরাচর তার দৃষ্টান্ত মেলে না। পরবর্তী নেক্সট পয়েন্টে বলা হয়েছে দেবপাল। ধর্মপালের পুত্র দেবপাল যখন রাজা হলেন তখন প্রতিহার রাষ্ট্রকূটেরা প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তার 2 মন্ত্রীর সাহায্যে হিমালয় থেকে বিন্ধ্য এবং পূর্ব থেকে পশ্চিম সমুদ্র তীর পর্যন্ত সমস্ত উত্তর ভারত থেকে কর ও পণতি আদায় করেছিলেন। দেবপাল হুনদের বিতাড়িত করেন। এইভাবে প্রায় সমস্ত আর্যাবর্তে তিনি তার অধিকার অক্ষুণ্ণ রেখেছিলেন। দেবপালের সময় পাল সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তৃতি লাভ করেছিল। কিন্তু পরবর্তীতে দেবপালের বংশধরগণের দুর্বলতার সুযোগে গুর্জররা ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে থাকে। এই সময় থেকে পাল বংশের পতন শুরু হয়। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে প্রথম বিগ্রহপাল। দেবপালের পর বিগ্রহপাল রাজা হন। তিনি ধর্মনিষ্ঠ রাজা ছিলেন বলে মনে করা হয়। পরবর্তী পয়েন্ট নারায়ণ পাল। প্রথম বিগ্রহপালের পুত্র নারায়ণ পাল প্রায় 54 বছর রাজত্ব করেন। নারায়ণ পালের আমলে রাজা মাধব বর্মা শ্রীনিবাসের নেতৃত্বে শৈলতভব বংশ উড়িষ্যার এবং বনমালীর নেতৃত্বে কামরূপ প্রবল পরাক্রান্ত হয়ে ওঠে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে রাজ্যপাল। নারায়ণ পালের পুত্র রাজ্যপাল এবং পৌত্র গোপালের রাজত্বকালে পাল সাম্রাজ্যের অনন্তত মগধ পর্যন্ত বিস্তৃত ছিল।
এই সময় উত্তর পূর্ববঙ্গে কম্বোজ নামে এক রাজবংশ প্রবল হয়ে ওঠে। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে মহিপাল। দ্বিতীয় বিগ্রহপালের পুত্র মহিপাল উত্তর ও পূর্ববঙ্গের হারানো রাজ্য দখল করেন। এইভাবে তিনি পাল বংশের লুপ্ত গৌরব ফিরিয়ে এনেছিলেন। অনেক বৌদ্ধ মন্দির সংস্কার করেন। এই সময় বাঙালি তার দেশ রাষ্ট্রের আত্মগৌরবের প্রতিষ্ঠা দেখতে পেয়েছিলেন। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে তৃতীয় বিগ্রহপাল। মহিপালের মৃত্যুর পর পাল রাজ্য আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। মহিপালের পুত্র জয়পাল ভাঙন রক্ষা করতে পারেনি। জয়পালের পুত্র তৃতীয় বিগ্রহপালের রাজত্বকালে বাংলায় নতুন বহিঃশত্রুর আক্রমণ দেখা দেয়। এই সব আক্রমণে পাল রাজ্য ভেঙে পড়ার উপক্রম তৈরি হয়। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে দিব্যপাল। ইনি পাল রাজাদের অন্যতম রাষ্ট্রনায়ক ছিলেন। পাল রাষ্ট্রের দুর্বলতা ও রাজপরিবারের সুযোগ নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং বরেন্দ্রীর রাজা হয়েছিলেন। পরবর্তী নেক্সট পয়েন্টে বলা হয়েছে রামপাল। তৃতীয় বিগ্রহপালের পুত্র রামপাল বরেন্দ্রী উদ্ধারের পর রাজ্যের অন্যান্য অংশ উদ্ধারে মনোনিবেশ করেন। তিনি উড়িষ্যার কিছুটা জয়লাভ করেছিলেন। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে পাল সাম্রাজ্যের রাজ্য শাসন পদ্ধতি। প্রথম বলা হয়েছে একের দাগে পাল রাজাদের রাজ্য শাসন প্রণালী বিধিবদ্ধ ও সুনিয়ন্ত্রিত ছিল। দ্বিতীয় বলা হয়েছে কৌটিল্যের অস্ত্রশস্ত্র থেকে জানতে পারি রাজ্যের সকল প্রকার শাসন কার্য নির্বাহের জন্য কতকগুলো নির্দিষ্ট শাসন বিভাগ ছিল এবং এর প্রত্যেকটির জন্য একজন অধ্যক্ষ নিযুক্ত হতেন। পাল রাজারা মোটামুটি এই ব্যবস্থার অনুসরণ করেছিলেন। তৃতীয় বলা হয়েছে কেন্দ্রীয় শাসন। প্রধানমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রী ও আমত্তাদের সাহায্যে রাজ্য স্বয়ং এই বিভাগ পরিচালনা করতেন। চতুর্থ বলা হয়েছে রাজ্য বিভাগ বিভিন্ন প্রকার রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন শ্রেণীর কর্মচারী ছিল। উৎপন্ন শস্যের উপর নানা রকম কর ধার্য করা হতো এবং সেনা বিভাগের অধ্যক্ষের উপাধি ছিল সেনাপতি অথবা মহাসেনাপতি। পদাতিক, অস্ত্রবাহী, হস্তি বাহিনী, রণতরী কয়েকটি বিভাগ ছিল। প্রত্যেকের জন্য একজন স্বতন্ত্র অধ্যক্ষ থাকতেন। পরবর্তী নেক্সট পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট বলা হয়েছে পাল রাজ্যের পতন। রামপালের 4 পুত্র ছিল। এদের মধ্যে 2 জন রাজা হতে পারেননি, বৃত্তপাল ও রাজ্যপাল। তৃতীয় পুত্র কুমারপাল ও তার পুত্র তৃতীয় গোপালের রাজত্বের পর রাজা হন রামপালের পুত্র মদন পাল। এর রাজত্বকালে পাল রাজবংশ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং নিশ্চিহ্ন হয়ে যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। বাংলা রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের সম্পূর্ণ অ্যান্সারটি নিয়ে আলোচনা করা হলো। অবশ্যই তোমরা কোশ্চেন অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে।